সো আজকে আমরা আলোচনা করব ক্লিনিক্যাল ডিসিশন মেকিং। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। প্রথম হচ্ছে ডায়াগনস্টিক এরর। একটা পেশেন্টকে আমি ডায়াগনোসিস করার সময় কী কী এরর আমি ফেস করতে পারি? তিনটা মেইন কজ। এটা হচ্ছে নলেজ গ্যাপ, ডাক্তারের নলেজ কম। 2 নম্বরে হচ্ছে সে ডায়াগনস্টিক টেস্টটাকে মিস ইন্টারপ্রেট করতেছে। 3 নম্বরে হচ্ছে কগনিটিভ বায়াসের মধ্যে পড়ছে, মানে সে চিন্তা ভাবনা করতেছে না, বা চিন্তা ভাবনা করলেও ভুল চিন্তা ভাবনা করতেছে। তার কাছে যেইটা হ্যান্ড ওভার করে দিচ্ছে ওইটাই চিন্তা করতেছে। কী কী হইতে পারে? এক নাম্বার হচ্ছে নলেজ গ্যাপ। নলেজ গ্যাপের মধ্যে কী আছে? একটা পেশেন্টের আমি গল ব্লাডার কেটে ফেলছি। হ্যাঁ, গল ব্লাডার কেটে ফেলার পরে আমি তারা বলে দিছি যে তোমার কোলেসিস্টাইটিস হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু গল ব্লাডার কেটে ফেলাই দিছি। কিন্তু এটা যদি আমি ধরি গল ব্লাডার আমি এখান থেকে কাটা ফেলছি, তারপর এই যে অংশটুকু রয়েছে স্টক, এইখানে আবার ইনফেকশন হতে পারে। এইখানে যদি ইনফেকশন হয় তখন আবার কোলেসিস্টাইটিস হতে পারে। সো এইটা সে জানে না ডাক্তার, এটাকে আমরা বলতেছি নলেজ গ্যাপ, তার এই বিষয়ে নলেজ কম। 2 নম্বরে হইতেছে সে ডায়াগনস্টিক মিস ইন্টারপ্রিটেশন করতেছে। যেমন একটা পেশেন্টের ক্লিনিক্যালি আমি পাইছি স্ট্রোক, মানে মনে হইতেছে তার স্ট্রোক আছে। আপার মোটর নিউরন লেশন পাইছি, মানে প্লান্টার এক্সটেন্সর। হ্যাঁ, কিন্তু তার সিটি স্ক্যান করতে দিছি। সিটি স্ক্যান করার পরে দেখলাম যে তার সব নর্মাল, কোনো ইস্কেমিক চেঞ্জেস নাই সিটি স্ক্যানে। তো ডাক্তার তাকে বলে দিল যে আপনার স্ট্রোক হয় নাই। এটা তো ভুল, পেশেন্টের তো স্ট্রোক হয়েছে, কিন্তু এখনও সিটি স্ক্যানে চেঞ্জ আসে নাই। সিটি স্ক্যানে চেঞ্জ আসতে একটু সময় লাগে। এটাই হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন অফ ডায়াগনস্টিক টেস্ট। 3 নম্বর হচ্ছে কগনিটিভ বায়াস। কগনিশন মানে হচ্ছে চিন্তা ভাবনা করা, আর বায়াস হচ্ছে সে একটা বায়াসের মধ্যে পড়ে গেছে, চিন্তা ভাবনা করতেছে না। হ্যাঁ, তো এটা কেন হইতে পারে? যেমন বড় বড় প্রফেসররা আমাদের কাছে যে রোগী পাঠায়, তারা একটা ডায়াগনোসিস করে পাঠায়, আমরা ওই ডায়াগনোসিস অনুসারেই তাদের ট্রিটমেন্ট দিয়ে থাকি। এটাকে বলা হচ্ছে ফ্রেমিং ইফেক্ট। মানে আমার সুপিরিয়র কোনো ডাক্তার আমার কাছে যেই ডিজিজ নিয়ে পাঠাইছে ডায়াগনোসিস করে, আমি ওই ডায়াগনোসিস ধরে রেখেই ট্রিটমেন্ট দিচ্ছি, নিজে কোনো চিন্তা করতেছি না। আর কী কী কারণে এরর হইতে পারে? কারোরই কোনো ফল্ট নাই। যেমন একটা নর্মাল ডিজিজের আনইউজুয়াল প্রেজেন্টেশন, মানে নর্মালি আমরা জানি ইনফেকশন হইলে ফিভার হবে, কিন্তু এই পেশেন্টের ইনফেকশন আছে কিন্তু ফিভার নাই, এরকম একটা মিস ইন্টারপ্রিটেশন, মানে কী বলে, আনইউজুয়াল প্রেজেন্টেশন। 2 নম্বর হচ্ছে সিস্টেম ইরোর, মেডিকেল সিস্টেমের ইরোর। যেমন আমি ডায়াগনোসিস করার জন্য যেই টেস্ট করা দরকার সেই টেস্টগুলো হাসপাতালে অ্যাভেলেবেল না। 2 নম্বরে হচ্ছে আমি টেস্ট করতে দিছি কিন্তু রেজাল্ট এখনও আসে নাই। তারপরে হইতেছে যে যেই নার্স বা ডাক্তার তারা সুপারভাইজ করতেছে সে ইনএক্সপিরিয়েন্সড। আর 4 নম্বর হচ্ছে আমি আমার টিমের সাথে কমিউনিকেশন গ্যাপ আছে, বড় সিনিয়র ডাক্তারের সাথে আমি কমিউনিকেশন করি না। এটা হচ্ছে সিস্টেমের এরর। 3 নম্বর হচ্ছে হিউম্যান কগনিটিভ এরর, মানে সে ডাটা গ্যাদার করতে পারতেছে না, অথবা তার ক্লিনিক্যাল রিজনিংয়ের মধ্যে ইরর হইতেছে। রিজনিং কি? রিজনিং হচ্ছে এই ক্লিনিক্যাল রিজনিং মানে হচ্ছে একটা ডাক্তার যেভাবে চিন্তা করে, সে যেভাবে ডিসিশন নেয় ক্লিনিক্যাল প্র্যাকটিস করার সময়। তাহলে একটা ডাক্তার ক্লিনিক্যালি প্র্যাকটিস করার সময় যেভাবে চিন্তা করতেছে এবং ডিসিশন মেক করতেছে, ওইটাকে আমরা বলতেছি ক্লিনিক্যাল রিজনিং। এই ক্লিনিক্যাল রিজনিংয়ের কিছু কম্পোনেন্ট আছে, যেমন সে প্রথমে হিস্ট্রি নেবে, পরে ফিজিক্যাল এক্সামিনেশন করবে, ডায়াগনোসিস টেস্ট দিবে এবং টেস্ট অনুসারে তারা ডায়াগনোসিস করবে, ওই ডায়াগনোসিস অনুসারে তারা ট্রিটমেন্ট দিবে, এবং একটা তার কলিগদের সাথে মিলেমিশে একটা শেয়ার ডিসিশন নিবে যে এখন কী করা যায়। মানে এই জিনিসটা আরও কিছু ইয়ের উপরে নির্ভর করে, যেমন ফ্যাক্টুয়াল নলেজ দরকার হয়, কনসেপচুয়াল নলেজ দরকার হয়, প্রসিডিওরাল নলেজ দরকার হয়, মেটাকগনিশন নলেজ থাকতে হয়। ফ্যাক্টুয়াল নলেজ মানে হচ্ছে যেমন মেনিনজাইটিসের পেশেন্ট আমার কাছে জ্বর, নেক রিজিডিটি এইগুলো নিয়ে আসবেই। কনসেপচুয়াল নলেজ হচ্ছে যে সবগুলো জিনিস একসাথে ফিট করে একটা নির্দিষ্ট ডায়াগনোসিস করা। প্রসিডিওরাল নলেজ হচ্ছে যেমন প্লুরাল এফিউশন হয়েছে, এখন প্লুরাল এফিউশন পানি আমি বের করতে চাই, যেটাকে বলি আমরা হচ্ছে অ্যাসপিরেশন।
সো এই অ্যাসপিরেশন কীভাবে করতে হয় সেটা সে জানে। এটা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। আর তারপরে হচ্ছে মেটাকগনিশন নলেজ। মেটাকগনিশন মানে হচ্ছে নিজের চিন্তা সম্পর্কে চিন্তা করা, যে সে যেটা চিন্তা করতেছে এটা কি সঠিক চিন্তা নাকি ভুল চিন্তা। আর আমরা বলছিলাম যে ক্লিনিক্যাল রিজনিংয়ের জন্য কিছু এলিমেন্ট দরকার হয়। এর মধ্যে 1 নম্বরে বা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন। এটা অনেক ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে আমি ডায়াগনোসিস দিলাম এবং ডায়াগনস্টিক টেস্ট দিলাম এবং এই ডায়াগনস্টিক টেস্ট অনুসারে একটা ইন্টারপ্রিটেশন করলাম। তারপরে প্রবলেম বা ডিজিজ কী সেটা ডায়াগনোসিস করলাম। দেন আমি চিন্তা করলাম, কগনিশন বা কগনিটিভ বায়াস। তারপরে আমি যে চিন্তা করতেছি এই চিন্তা সম্পর্কে চিন্তা করা, যেটাকে আমরা বলতেছিলাম মেটাকগনিশন। আর সর্বশেষে কী হইতেছে, শেয়ার ডিসিশন মেকিং। সব ডাক্তারদের সাথে মিলে একটা ডিসিশন নিতেছি। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল রিজনিংয়ের এলিমেন্ট। এখন আসো হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা কী বলবো। এখন মেডিকেল সিস্টেম অনেক অ্যাডভান্স, আমরা টেস্ট করেই ম্যাক্সিমাম ডিজিজ ডায়াগনোসিস করি, মাথা খেলাইতে চাই না বা হিস্ট্রিতে এমন একটা নেই না। কিন্তু এখানে বলছে যে ফিজিশিয়ানরা শুধুমাত্র হিস্ট্রি নিয়ে 70-90% ডিজিজ ডায়াগনোসিস করতে পারে টেস্ট ছাড়া। মেনিনজাইটিসের পেশেন্ট সাধারণত আমার কাছে কী নিয়ে আসবে, হেডেক, ফিভার এবং মেনিঙ্গিজম। মেনিঙ্গিজম মানে হচ্ছে পেশেন্টের ফটোফোবিয়া থাকবে, নেক স্টিফনেস থাকবে, আর সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন থাকবে। এই সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন আবার দুইটা, একটা হচ্ছে কার্নিক সাইন আর একটা হচ্ছে ব্রুজিনস্কি সাইন। আমরা তো বলি যে বা ক্লিনিকে দেখি যে মেনিনজাইটিস সাসপেক্ট করলে তারা কার্নিক্স এবং ব্রুজিনস্কি সাইন দেখতেছে, কিন্তু কার্নিক্স অ্যান্ড ব্রুজিনস্কি সাইন 100 জনের মধ্যে অনলি 5 জনে পাবো। এবং এই যে 5 জনে পাইছি এদের সিভিয়ার কন্ডিশন হলে তখন পাবো শুধুমাত্র। সিভিয়ার মেনিনজাইটিসে, নর্মাল মেনিনজাইটিসে মানে একটু মাইল্ড বা মডারেট ফেজে থাকলে এই কার্নিক্স ব্রুজিনস্কি সাইন পাবো না। সো এটা দেখে অত বেশি লাভ নাই। তারপরে এখানে বলছে যে অন এক্সামিনেশন অনলি 5% অফ দ্য পেশেন্ট হ্যাড কার্নিক্স অ্যান্ড ব্রুজিনস্কি সাইন। তাহলে আবার এখানে বলছে যে বেডসাইড সাইন অফ মেনিনগিজম আইডেন্টিফাই পেশেন্ট উইথ সিভিয়ার মেনিনজিয়াল ইনফ্লামেশন। তাহলে কার্নিক্স এবং ব্রুজিনস্কি সাইন শুধুমাত্র সিভিয়ার মেনিনজিয়াল ইনফ্লামেশনের ক্ষেত্রে পাবো, মাইল্ডের ক্ষেত্রে এবং আর্লির ক্ষেত্রে পাবো না। এখন আছে কি লাইকলিহুড রেশিও। লাইকলিহুড রেশিও মানে কি, লাইকলিহুড রেশিও মানে হচ্ছে probability of finding in a patient with disease divided by probability of finding in a patient without disease। মানে একটা পেশেন্টের একটা ডিজিজ আছে, যেমন ধরি আমি মেনিনজাইটিস, এই মেনিনজাইটিসের পেশেন্টের ফিভার, হেডেক, নেক স্টিফনেস এগুলা থাকার সম্ভাবনা কতটুকু, ওইটাকে আমরা ভাগ করতেছি, এইগুলা থাকার সম্ভাবনা কতটুকু ওইটাকে আমরা ভাগ করতেছি কি দিয়ে, যেই পেশেন্টের ডিজিজ নাই, একটা নর্মাল মানুষ, তার ক্ষেত্রে ফিভার, হেডেক, নেক স্টিফনেস এইগুলা পাওয়ার সম্ভাবনা কতটুকু, এই দুইটাকে আমরা ভাগ করব। ভাগ করে যে রেজাল্টটা পাবো ওইটার উপর ভিত্তি করে আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন এই জন্য বলা হয়ে থাকে লাইকলিহুড রেশিও ডায়াগনস্টিক টেস্ট হিসেবে ইউজ করা যায়। এই দুইটা ভাগ করলে যদি আমি রেজাল্ট 1 পাই তাহলে সম্ভাবনা আছে যে এই পেশেন্টের মেনিনজাইটিস হইতে পারে, বাট 1-এর কম যদি থাকে তাহলে সম্ভাবনা নাই, 1-এর বেশি থাকলে সম্ভাবনা আছে। এটা এইখানে বলছে যে লাইকলিহুড রেশিও যদি 1-এর বেশি হয় তখন পেশেন্টের ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, 1-এর কম হলে ডিজিজ হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে ডিক্রিজেস দ্য প্রবাবিলিটি অফ দ্য ডিজিজ। তারপরে এই এখানে বলছে নাকাল রিজিডিটি। নাকাল রিজিডিটি মানে হচ্ছে নেক রিজিডিটি, এটা জাস্ট জেনে রাখার জন্য। তারপরে আমরা বলবো নর্মাল ভ্যালু। এই পয়েন্টটাতে কি বলছে, অনেক সময় একটা পেশেন্টের অ্যাবনর্মাল ভ্যালু তার জন্য নর্মাল, আবার অনেক সময় একটা পেশেন্টের জন্য অ্যাবনর্মাল
নর্মাল ভ্যালু তার জন্য অ্যাবনর্মাল। যেমন যেই পেশেন্টের সিভিয়ার অ্যাজমা হইতেছে তার ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়বে, কিন্তু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি এখানে আমি নর্মাল পাই, এটা হচ্ছে অ্যাবনর্মাল। আবার অপোজিটলি যদি চিন্তা করি, একটা ইয়াং মেনস্ট্রুয়েটিং উমেন, মানে যার মেনস্ট্রুয়েশন হইতেছে, তার রক্ত পাস হচ্ছে, আমরা জানি রক্তের মধ্যে কি থাকে, শরীর থেকে যেহেতু রক্ত বের হয়ে যেতেছে, রক্তের মধ্যে থাকে হচ্ছে আয়রন। হ্যাঁ, তাহলে তার শরীরে আয়রনের পরিমাণ কমে যাবে, এটা স্বাভাবিক তার জন্য। এখন আয়রনটা তো আমি ব্লাডে পাইতেছি, এই আয়রনটা যখন সেলের ভিতরে স্টোর হয়, জমা হয়, এটাকে আমরা বলি হচ্ছে ফেরিটিন, মানে স্টোরেজ ফর্ম অফ আয়রন, ওইটাকে বলি ফেরিটিন। তাহলে তার ফেরিটিন কমবে মেনস্ট্রুয়েটিং উমেনে, এটা স্বাভাবিক। তো যেই মহিলা আমার মেনস্ট্রুয়েশন করতেছে বা হইতেছে, তার ফেরিটিন লেভেল কম পাওয়া, এটা তার জন্য স্বাভাবিক, কিন্তু অন্যান্য মানুষের জন্য এটা অস্বাভাবিক। এখন আমরা আলোচনা করব একটা ডিজিজকে ইনফ্লুয়েন্স করতে পারে কোন কোন জিনিস। একটা হচ্ছে এইজ, পেশেন্টের বয়স কত, 2 নাম্বার ইথনিসিটি অথবা রেস, 3 নাম্বারে প্রেগন্যান্সি, সেক্স অ্যান্ড স্পুরিয়াস বা ইন ভিট্রো রেজাল্ট। ইন ভিট্রো মানে হচ্ছে কাচের ভেতর বা ল্যাবরেটরিতে, হ্যাঁ, ল্যাবে। তো কী কী হতে পারে, এখানে একটা ছক আছে। এইজ, যেমন একটা মানুষের বয়স যদি বাড়ে, একটা মানুষের বয়স বাড়লে তার শরীরে মাংসের পরিমাণ কমে যায়, মাসল ক্যাকেকটিক হয়। অথবা যার আমি হাত অথবা পাকাইটা ফেলছি, তার মাসল মাস কম। মাসল মাস যখন কম হবে, আমরা জানি ক্রিয়েটিনিন কাইনেস, এটা মাসল ব্রেকডাউনের ফলে তৈরি হয়। তাহলে যার শরীরে মাসল কম, তার ক্রিয়েটিনিন কাইনেস পরিমাণ কম হবে, এটা স্বাভাবিক, যেহেতু তার মাসল কম, তাহলে ক্রিয়েটিনিন প্রোডাকশনও কম হবে। তো একটা ওল্ড এজে ক্রিয়েটিনিন আমি কম পাবো। আর ক্রিয়েটিনিন দিয়ে আমরা কী দেখতেছি, কিডনির ফাংশনটা দেখতেছি। নর্মালি কিডনি বা রেনাল ইম্পেয়ারমেন্ট যদি হয়, রেনাল ইম্পেয়ারমেন্ট হইলে কি হবে, তার জিএফআর কমবে আর ক্রিয়েটিনিন কাইনেস বাড়বে। কিন্তু এই পেশেন্টে আমি দেখব কি, তার জিএফআর কমছে, মানে ওল্ড এজের একটা পেশেন্ট আমার কাছে আসছে যার রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, তার ক্ষেত্রে দেখবো আমি জিএফআর কমছে কিন্তু ক্রিয়েটিনিন কাইনেসটা নর্মাল। যেহেতু ক্রিয়েটিনিন কম প্রোডাকশন হচ্ছে, তখন বলা যাবে না যে এই পেশেন্ট নর্মাল বা সুস্থ আছে, কারণ নর্মাল থাকলে তার জিএফআর কমতো না। এটাই বলছে যে এইজ একটা ভেরিয়েশন করতে পারে বা ইনফ্লুয়েন্স করতে পারে ডায়াগনস্টিক রেজাল্টকে। 2 নম্বরে ইথনিসিটি, এটা হচ্ছে বিভিন্ন এলাকার মানুষের উপর ভিত্তি করে, যেমন আফ্রিকান, এশিয়ান, ইউরোপিয়ান, এদের এক একজনের এক এক রকম রেজাল্ট থাকতে পারে। মানে এখানে বলছে আফ্রিকার মানুষের নর্মালি ডব্লিউবিসির পরিমাণ কম থাকে। এরপর দেখবো আমরা প্রেগনেন্সিতে কী হতে পারে, প্রেগনেন্সিতে হিমোডাইলেশন হয়। হিমোডাইলেশন মানে কি, এটা প্রেগনেন্ট মহিলার শরীরে ব্লাড ভলিউম বেশি, ঠিক আছে, ব্লাড যেহেতু বেশি, সেহেতু তার ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন লেভেলটা কমে যাবে। আমরা এটা হচ্ছে ব্লাড ভেসেল। এটা যখন একটা মহিলা প্রেগনেন্ট ছিল না, তখন তার ব্লাডের মধ্যে সাপোজ 5টা ইউরিয়া ছিল, 5টা ক্রিয়েটিনিন ছিল, এখন তার ব্লাড ভলিউম ছিল সাপোজ 1 লিটার। এখন একটা পেশেন্টের প্রেগনেন্ট হয়েছে, তার ব্লাড ভলিউম হয়ে গেছে +1 লিটার, এখন তার ওই সেম পরিমাণ 5টা ইউরিয়া, 5টা ক্রিয়েটিনিন, এটা অনেকগুলা ব্লাডের মধ্যে না, অনেক বেশি পরিমাণ ব্লাডের মধ্যে, আর এখানে ছিল কম ব্লাডের মধ্যে। তো এই জন্য এখানে দেখাবে এই ব্লাডের অনুপাত অনুসারে ইউরিয়া বা ক্রিয়েটিনিন লেভেলটা কমে গেছে, কিন্তু এইখানে আবার নর্মাল। এটাই বলছে যে যখন প্রেগনেন্স হবে তখন হিমোডাইলেশনের জন্য ইউরিয়া এবং ক্রিয়েটিনিন লেভেলটা ফল করবে। যদি ওইটা নর্মাল বাট
প্রেগনেন্সিতে ভলিউম বাড়তেছে দেখা এটা কম বুঝতেছি আমরা, বা ডাইলুশন হয়ে গেছে। 2 নাম্বার হইতেছে আয়রন ডেফিসিয়েন্সি। 2 নাম্বার কি হইতেছে আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। প্রেগনেন্ট মহিলার গর্ভের মধ্যে কি আছে বাচ্চা, বাচ্চার গ্রোথের জন্য কি দরকার আয়রন, আবার তার নিজস্ব ব্লাড সার্কুলেশন দরকার। এই জন্য সব কিছু তো মায়ের শরীর থেকে যাইতেছে, এই জন্য মায়ের শরীরে আয়রনের পরিমাণ কমে যাবে, এটা নর্মাল মেকানিজম। তারপরে মায়ের যে প্লাসেন্টা আছে এই প্লাসেন্টা থেকে অ্যালকালাইন ফসফেটেজ নামক একটা এনজাইম তৈরি হয়। অ্যালকালাইন ফসফেটেজ 3টা জায়গা থেকে তৈরি হয়, হচ্ছে বোন, ব্রেন, প্লাসেন্টা। সো একটা প্রেগনেন্ট মহিলার এএলপি লেভেল বাড়বে, এটা নর্মাল। তারপরে ডি ডাইমার লেভেলও বাড়বে। কেন? কারণ ধরি আমরা এটা একটা ব্লাড ভেসেলে যে ক্লট হয়, ক্লটটাকে স্টেবল করার জন্য, হ্যাঁ, ক্লটটাকে স্টেবল করার জন্য এইখানে কি হয় ফাইব্রাস কাভারিং ফর্মেশন হয় বা ফাইব্রোসিস হয়, জালের মতন আটকায় দেয় এরকমভাবে যাতে এই ক্লটটা না ভাঙতে পারে। কিন্তু টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর নামে একটা এনজাইম আছে, সে এই ফাইব্রিন যে জালিকা আছে এই জালিকাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। এই যে এইগুলা এখানে এসে টুকরো টুকরো হয়ে গেছে, এই এই টুকরো টুকরো পদার্থকে আমরা বলতেছি ডি ডাইমার। তাহলে ফাইব্রিন ব্রেকডাউন প্রোডাক্ট। তাহলে ডি ডাইমার কি? ডি ডাইমার হচ্ছে একটা ফাইব্রিন ব্রেকডাউন প্রোডাক্ট। ফাইব্রিন ভাঙার ফলে ডি ডাইমার তৈরি হইতেছে। একটা প্রেগনেন্ট মহিলার শরীরে কি হয়, ভলিউম বেশি, তারপরে সে নাড়াচাড়া করে কম, তারপরে তার হরমোনাল ইমব্যালেন্সের জন্য তার শরীরে ইজিলি ক্লট ফর্মেশন হইতে পারে। তার শরীরে ইজিলি যেহেতু ক্লট ফর্মেশন হয়, তাহলে বেশি বেশি ক্লট হবে, বেশি বেশি ফাইব্রিন ডিপোজিশন হবে, এই ফাইব্রিনগুলো পরে ভেঙে ডি ডাইমার প্রোডাকশন হবে। দ্যাটস হোয়াই প্রেগনেন্ট মহিলার ডি ডাইমার লেভেলটা বেশি পাবো। তারপরে যদি দেখি যে মাইল্ড রেসপিরেটরি অ্যালকালোসিস। প্রেগনেন্ট মহিলার কী হইতেছে, তার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে একটা বাচ্চা, মানে পেলভিক ক্যাভিটিতে একটা বাচ্চা বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে, এত নিচের দিকে নামতেছে না, এত উপরের দিকে উঠবে, মানে লাংসের দিকে, এই দিকে উপরে আস্তে আস্তে বড় হবে। যখন বড় হবে, নর্মালি আমরা জানি কি লাংসটা যখন আমি শ্বাস নেই বাইরে থেকে তখন সে বড় হয়, বড় হইয়া এরকমভাবে আসে, এটা কোথায় যায় নিচের দিকে আসতেছে। বাট যখন এখানে ফিটাস আছে সে এই লাংসটাকে নিচের দিকে বেশি নামতে দেয় না, উপরের দিকে রাখে, তখন আমার লাংস বেশি বাতাস একবারে নিতে পারবে না। হ্যাঁ, এই জন্য মা কী করবে, বেশি বেশি অক্সিজেন নেওয়ার জন্য বারবার শ্বাস নিবে, বারবার শ্বাস ছাড়বে, মানে র্যাপিডলি, মানে সে কী করবে হাইপার ভেন্টিলেট করবে, হাইপার ভেন্টিলেশন। এই জন্য তার কী হইতেছে, এই জন্য তার হবে রেসপিরেটরি অ্যালকালোসিস। কারণ রেসপিরেশনের সময় আমরা কি করি, হাইপার ভেন্টিলেশন মানে হচ্ছে শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বেশি বেশি বের করে দেয়। হাইপার ভেন্টিলেশন মানে এরকম, মানে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের করে দিতেছে। কারণ কার্বন ডাইঅক্সাইডটা আমরা জানি যে H2CO3 কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড H3CO থেকে ভাঙলে H প্লাস প্লাস কার্বন ডাইঅক্সাইড পাই, ঠিক আছে। তো এই জন্য বলা হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে অ্যাসিড, মনে রাখার জন্য। তো
কার্বন ডাইঅক্সাইড আমি শরীর থেকে যদি বেশি বেশি বের করে দিই, মানে শরীর থেকে বেশি বেশি অ্যাসিড বের করে দিতেছি। নর্মালি কি হয়, অ্যাসিড আর বেস মানে অম্ল আর ক্ষার দুইটা ব্যালেন্স আকারে থাকে। বাট যখন আমি অ্যাসিড শরীর থেকে বেশি বেশি বের করে দিলাম, হ্যাঁ, তাহলে অ্যাসিড যখন বের করে দিলাম, তাহলে বেস যেটা নর্মাল লেভেলে ছিল সেইটাও এই পেশেন্টের জন্য বেশি মনে হবে। দ্যাটস ওয়াই পেশেন্টের অ্যালকালোসিস ডেভেলপ হবে। এটা হচ্ছে সবসময় মনে রাখা লাগা যে যদি আমি অ্যাসিড শরীর থেকে বেশি বের করে দিই তাহলে হবে অ্যালকালোসিস। আবার যদি অ্যালকালি বা বেস শরীর থেকে যদি বেশি বেশি বের করে দিই তাহলে কী হবে, অ্যাসিডোসিস। আর যেহেতু এই অ্যাসিডোসিস হচ্ছে লাংস শরীর থেকে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে দেখা, এই জন্য এটাকে আমরা বলি রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে প্রেগনেন্ট মহিলার কী হবে, রেসপিরেটরি অ্যালকালোসিসও হবে। তারপরে কী হবে, ইসিজি চেঞ্জ। ইসিজি চেঞ্জের মধ্যে কী হইতেছে, ট্যাকিকার্ডিয়া মানে হার্ট রেট বেড়ে যাবে। আর ইসিজিতে কী হবে, লেফট এক্সিস ডেভিয়েশন। এটা ইসিজি পড়ার সময় দেখবো আমরা লেফট এক্সিস ডেভিয়েশনটা কী। এরপরে হচ্ছে সেক্স। মেল ফিমেলে কিছু জিনিস ভ্যারি করে, যেমন হিমোগ্লোবিনের পরিমাণ আমরা জানি নর্মাল ভ্যালু ফিমেলের জন্য 11 থেকে 13, আর ছেলেদের জন্য হচ্ছে 13 থেকে 15। আরেকটা হচ্ছে স্পোরিয়াস বা ইনভিট্রো ল্যাবের রেজাল্ট। মানে একটা ব্লাড যদি আমি অনেক দিন রেখে দিই স্টোর করে, তাহলে আরবিসিগুলো ভাঙবে, এটা তো ফ্র্যাজাইল, আরবিসিগুলো বেশি বেশি ভাঙবে। আর কি হবে, থ্রোম্বোসাইটোসিস হবে, মানে প্লেটলেটের পরিমাণ বেড়ে যাবে। যেহেতু আমরা জানি আরবিসির একটা সেলের ভিতরে কি থাকে, যে কোনো সেলের ভিতরেই পটাশিয়াম থাকে বেশি, হ্যাঁ, আর সেলের বাইরে থাকে সোডিয়াম বেশি। যেহেতু আরবিসি ভাঙতেছে, এটা ভেঙে গেল, তখন এই পটাশিয়ামগুলো কোথায় আসবে, সার্কুলেশনে। এই জন্য সার্কুলেশনে পটাশিয়ামের পরিমাণ বেশি দেখতে পারবো। এটাকে বলে সিউডো হাইপারক্যালেমিয়া। মানে তার অ্যাকচুয়ালি হাইপারক্যালেমিয়া না, এটা হচ্ছে ল্যাবে টেস্ট করার সময় আমি কিছু আরবিসি ভেঙে ফেলছি, দ্যাটস ওয়াই হাইপারক্যালেমিয়া হয়েছে। এর মানে এই না যে পেশেন্টের হাইপারক্যালেমিয়া আছে। এরপরে যদি দেখি আমরা এইখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাদ পড়ছে, এটা আমরা পরে বলবো, বায়োস্ট্যাটিক্সের পড়াইগুলা। মানে অপারেটিং ক্যারেক্টারিস্টিক কী হতে পারে। অপারেটিং ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমি যেই ওয়েতে অপারেশনটা করতেছি, যেমন প্লুরাল ফিশন, ফ্লুইড বের করতেছি অথবা অন্য কোনো প্রসিডিওর করতেছি, ওইটাই। তারপরে সেন্সিটিভিটি স্পেসিফিসিটি, এটা বায়োস্ট্যাটিক্স, এটা একটু পরে আলোচনা করব। এটাও বায়োস্ট্যাটিক্স। হচ্ছে কগনিটিভ বায়াস, মানে একটা মানুষের চিন্তা ভাবনা করার ক্ষমতা, এটা বায়াস হইতে পারে কখন, দুইটা ওয়েতে। একটা হচ্ছে টাইপ 1, আমরা কী করি দুইটা ওয়েতে থিঙ্কিং করি, একটা হচ্ছে টাইপ 1 থিঙ্কিং, একটা হচ্ছে টাইপ 2 থিঙ্কিং। টাইপ 1 থিঙ্কিং মানে আমরা র্যাপিডলি হিউরিস্টিক, মানে ঠাস ঠুস ডায়াগনোসিস করে দিই, ঠাস ঠুস ট্রিটমেন্ট। এটা হচ্ছে টাইপ 1, মানে ব্রেন খাটাই না। এটা হচ্ছে ব্রেইন স্টেম দিয়া বা সাবকনসিয়াস মাইন্ড যেটা, সে এই ডিসিশনটা নেয় টাইপ 1 থিঙ্কিংয়ের সময়। আর টাইপ 2 থিঙ্কিং হচ্ছে সেরেব্রাল কর্টেক্স। সেরেব্রাল কর্টেক্স এখানে কাজে লাগাই, একটু চিন্তা ভাবনা করি, ধীরে সুস্থে ডিসিশন নিই। 95% ক্ষেত্রে দেখা যায় আমরা যেই ডিসিশনগুলো নিই সবগুলাই টাইপ 1 থিঙ্কিং, কোনো চিন্তা ভাবনা না করে নেই। একটা ডাক্তারের টাইপ 1 টাইপ 2 দুই ধরনের থিঙ্কিংই করতে হয়, করা উচিত। পার্থক্যটা কী, টাইপ 1 হচ্ছে হিরোইস্টিক, এটা সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে হয়, ফাস্ট, ইফোর্টলেস, এবং এখানে ইরোর হওয়ার সম্ভাবনা বেশি। এটার সাথে ইমোশনাল ইনভলভমেন্ট আছে, যেমন সে একটু ডিপ্রেসড বা এক্সাইটেড, এগুলা ইমোশনের সাথে ইনভলভমেন্ট, তখন ওই ইমোশন দ্বারা ড্রাইভ হয়ে সে একটা হুটহাট ডিসিশন নিতে পারে। আর এটা কী করে, ব্রেইন স্টেমের মাধ্যমে নেই। টাইপ 2টা হচ্ছে অ্যানালাইটিক্যাল, সিস্টেমিক, কনশাস লেভেলে নিতে হয়,
স্লো এবং ইফোর্টফুল। এখানে ভুল কম হয় কারণ এখানে ইমোশনাল ইনভলভমেন্ট কম থাকে এবং সেরেব্রাল কর্টেক্স দিয়ে এই ডিসিশনটা নিই। আবার কমন কগনিটিভ বায়াস কী কী হইতে পারে? কমন কগনিটিভ বায়াস হচ্ছে ওভার কনফিডেন্স, মানে সে যতটুকু জানে তার থেকে বেশি সে মানে মানুষের দেখায় যে জানে। এটাই আমাদের সব থেকে বেশি হয়ে থাকে এবং সবাই এটাই করে। অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, এটা আমরা বলছিলাম মেটাকগনিশন। তাহলে হোয়াট ইজ মেটাকগনিশন? থিঙ্কিং অ্যাবাউট ওয়ান থিঙ্কিং। পেশেন্ট একটা জিনিস চিন্তা করতেছে, এই চিন্তাটা সে কেন করতেছে, এটা কি সঠিক না ভুল, এটা চিন্তা করা। এখন আমরা কিছু কমন বায়াস নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে কি অ্যাঙ্করিং বায়াস। অ্যাঙ্করিং বায়াস মানে হচ্ছে পেশেন্ট আমার কাছে আসছে, আইসা প্রথমে বলতেছে যেটা যে স্যার আমার খুব মাথা ব্যথা, পরে 3 মিনিট পরে বলতেছে যে স্যার আমার পেটে ব্যথা। তার অ্যাকচুয়ালি মেন সমস্যা হচ্ছে পেটে ব্যথা, কিন্তু প্রথমে যে বলছে মাথা ব্যথা, এই জন্য আমরা মাথাতেই আসি, পেটে আর যাই নাই। আমাদের চিন্তা ভাবনা হইতেছে মাথাকে কিনা। সো প্রথম পাওয়া তথ্যের উপরে বেশি ভরসা রাখা, এটাই হচ্ছে অ্যাঙ্করিং বায়াস। 2 নম্বরে হতেছে অ্যাসার্টেন বায়াস। এখানে কী হইতেছে, পেশেন্টের পাস্ট হিস্ট্রি যাই না, আগে থেকে একটা ডায়াগনোসিস ধারণা করে রাখা। যেমন একটা আনকনশিয়াস পেশেন্ট আসছে, সে ডায়াবেটিক, তখন আমরা মনে করি যে হয়তো বা পেশেন্টের গ্লুকোজ লেভেল কমে গেছে, এই জন্য সে আনকনশিয়াস হয়ে গেছে, কিন্তু তার যেই স্ট্রোক হইতে পারে এটা আমরা চিন্তা করতেছি না। এটাই হচ্ছে যে অ্যাসার্টেন বায়াস। আর বইয়ে যে উদাহরণ দিচ্ছে সেটা হচ্ছে একটা পেশেন্ট বারবার সেলফ হার্মের হিস্ট্রি আছে, মানে সে হাত কাটছে বা বিষ খাইছে বা ফাঁসি দিছে, এরকম আগে অনেকবার করছে এরকম। এখন আমার কাছে আসছে আনকনশিয়াসনেস নিয়ে, কিন্তু আমি মনে করতেছি যে সে হয়তো এই ড্রাগ ওভারডোজ দিছে বা অন্য কোনো কাহিনী, কিন্তু তার অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্রোক বা ব্রেইন ইঞ্জুরি আছে, এটা আমরা চিন্তাই করতেছি না। আর একটা হচ্ছে অ্যাভাইলেবিলিটি বায়াস, মানে একটু আগে আমি একটা পেশেন্ট দেখছি যার ডায়রিয়া ছিল, এখন আমার কাছে আরেকটা পেশেন্ট আসছে তারও ডায়রিয়া। তো আগেরটাতে আমরা ডায়াগনোসিস করছিলাম একিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, সে বাইরের মানে পচা তচা খাবার খাইছে, খাবার খাওয়ার পরে তার পাতলা পায়খানা শুরু হয়েছে। বাট এখন যেই পেশেন্টটা দেখতেছি তার মাত্র একবারই ডায়রিয়া হয়েছে এবং তার এমন কোনো ড্রাগ সে খাইতেছে যেই ড্রাগটা তার ডায়রিয়া করতেছে। কিন্তু আমরা হিস্ট্রি না দিয়া, যেহেতু একটু আগে আমরা একটা পেশেন্ট দেখে আসছি ডায়রিয়া নিয়ে আসছে, মানে হচ্ছে একিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, তারও বলে দিলাম একিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস। এটাই হচ্ছে মানে অ্যাভাইলেবিলিটি বায়াস, মানে একই কেস বারবার দেখা মানে সবগুলারই সেম ডায়াগনোসিস করা। এরপর হচ্ছে বেজ রেট নেগলেক্ট বায়াস। এটা হচ্ছে প্রথমেই রেয়ার ডিজিজ চিন্তা করা। কারণ একটা পেশেন্ট আসছে বলতেছে মাথা ব্যথা, জ্বর, হ্যাঁ, এবং ঘাড়ে ব্যথা, তো আমি চিন্তা করতেছি মেনিনজাইটিস। সাধারণত মাথা ব্যথা ডিহাইড্রেশনের জন্য হতে পারে, এবং এই ডিহাইড্রেশন যে কোনো কারণে হতে পারে। পেশেন্টের জ্বর থাকলে ডিহাইড্রেশন হতে পারে, শরীর থেকে ঘামের মাধ্যমে বেশি পানি বেরিয়ে যেতেছে, অথবা সে বমি করছে, তার ডায়রিয়া হয়েছে, অনেকগুলা কারণ আছে, কিন্তু সে ওইগুলা এক্সক্লুড না করে প্রথমেই চিন্তা করতেছে এটা মেনিনজাইটিস। এটাই হচ্ছে বেজ রেট নেগলেক্ট। দেন হচ্ছে কমিশন বায়াস। এটা মনে রাখবো কেমনে? কমিশন, সি ফর ক, মানে সে মনে করতেছে কিছু করা, কিছু না করার চেয়ে ভালো। মানে আমি ডাক্তার, আমি বসে থাকবো হাত গুটাইয়া, এটা তো হয় না। যেন সে নাপিতালি করে কিছু একটা করতেছে যেটা করার দরকার নেই। আর এরকমই আরেকটা বায়াস আছে অপোজিট, সেটা হচ্ছে ওমিশন বায়াস। এখানে হচ্ছে কিছু না করা ভালো, মানে ডাক্তার মনে করতেছে আমি কিছু কইরা পেশেন্টের ক্ষতি করার থেকে কিছু না করি, এটা হচ্ছে ওমিশন বায়াস। এটা হচ্ছে ডু নো হার্ম। তাহলে চিন্তা করতেছে এখানে ডাক্তার যে কিছু করলে হয়তো আমি পেশেন্টের ক্ষতি করতে পারি, এই জন্য সে কিছুই করতেছে না। আর কমিশন বায়াসে কী হইতেছিল, সে বলতেছিল যে কিছু না করার থেকে কিছু করা ভালো, রেদার দেন ওয়াচিং অ্যান্ড ওয়েটিং। আচ্ছা, কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস হচ্ছে আমাদের এটা পরীক্ষা দেওয়ার সময় হয় বেশি, যে সিনারিও পড়ছি, পড়ার পর অপশনগুলো দেখছি, দেখার পরে
আমার কাছে যেটা মনে হয়েছে সঠিক ওই সিনারিওর সাথে ওইটা আমি দেখাই নিয়ে আসলাম, কিন্তু বাকি যে 3টা অপশন আছে ওইগুলা কেন নয় এটা আমি এক্সপ্লোর করতেছি না, ওইগুলো এক্সপ্লোর করা উচিত। এটাই হচ্ছে কনফার্মেশন বায়াস, মানে আমি যা খুঁজতেছিলাম সেটা আমি অপশনে পাইছি, মানে ওটা টিক দিয়ে আসছি, কিন্তু বাকিগুলো তো এক্সপ্লোর করতে হবে। এটাই হচ্ছে কনফার্মেশন বায়াস, যে কোনো ডায়াগনোসিস আমি কনফার্ম করতে চাই, ওই জন্য ওই ডায়াগনোসিস রিলেটেড ক্লু খুঁজি, অন্য কিছু জিগাই না। যেমন মেনিনজাইটিসের পেশেন্ট আসছে, আমি তারা জিজ্ঞেস করতেছি আপনার কি মাথা ব্যথা আছে, সে বলতেছে হ্যাঁ, পরে আমি বলতেছি আপনার গাড় ব্যথা আছে, পরে বলতেছে হ্যাঁ, কিন্তু অন্য কোনো কিছু আমি জিগাইতেছি না, খালি মেনিনজাইটিস রিলেটেড কোশ্চেন জিগাইতেছি। তারপর হচ্ছে ডায়াগনস্টিক মোমেন্টাম। ডায়াগনস্টিক মোমেন্টাম হচ্ছে একটা পেশেন্টকে যখন একবার আমি লেবেল করে দিছি যে এর মেনিনজাইটিস, তখন আর আমি অন্য কোনো কিছু চিন্তা করতেছি না, মানে আর কী হইতে পারে, এটা মেনিনজাইটিস না হয়ে তো ডিহাইড্রেশনও হইতে পারে যার জন্য মাথা ব্যথা হইতেছে। এটা হচ্ছে ডায়াগনস্টিক মোমেন্টাম। তারপর হচ্ছে ফ্রেমিং এফেক্ট। ফ্রেমিং এফেক্ট মানে হচ্ছে হ্যান্ড ওভার। আমার কাছে আমার সিনিয়র বা কলিগ যেইটা হ্যান্ড ওভার দিয়ে দিছে বা আমার প্রফেসর, আমি সেইটাকেই সঠিক ধরে নিছি এবং ওই অনুযায়ী ট্রিটমেন্ট দিচ্ছি। এরপর হচ্ছে হাইন্ডসাইট বায়াস। তারপরে হচ্ছে ওমিশন, তারপরে ওভার কনফিডেন্স। হাইন্ড বায়াস হচ্ছে নোয়িং দ্য আউটকাম মে প্রোফাউন্ডলি ইনফ্লুয়েন্স দ্য পারসেপশন অফ পাস্ট ইভেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং, প্রিভেন্টিং এ রিয়েলিস্টিক। এটা দরকার নাই, কত বেশি আসে না, আর আমি আসলে পারি বলে ওইটা বেশি। তারপর হচ্ছে পোস্টেরিয়র প্রবাবিলিটি। পোস্টেরিয়র প্রবাবিলিটি হচ্ছে সম্ভাবনা বেড়ে যাওয়া। একটা পেশেন্টের মাথা ব্যথা নিয়ে আসছে, আমি তার বারবার সিটি স্ক্যান করতেছি, পরে দেখা যায় সে সত্যি সত্যি মাথা ব্যথা মানে সিভিয়ার লেভেলে নিয়ে আসছে। এখানে বলছে যে পেশেন্ট হু হ্যাজ বিন এক্সটেন্সিভলি ইনভেস্টিগেটেড ফর হেডেক প্রেজেন্ট উইথ এ সিভিয়ার হেডেক, মানে যারা মাথা ব্যথা, তুমি মেনিনজাইটিস চিন্তা করতে চাইতেছ, মাথা ব্যথা তার কম, কিন্তু তার বারবার জিজ্ঞাসা আপনার কি মাথা ব্যথা, তখন দেখা যাবে একটু পরে তার সত্যি সত্যি বেশি বেশি মাথা ব্যথা হইতেছে। তারপরে হচ্ছে প্রিম্যাচিউর ক্লোজার। একটা পেশেন্টের আমার কাছে আসছে, সে বলতেছে তার বুকে ব্যথা, বুকে ব্যথা। এখন আমি বুকে ব্যথা হওয়ার পরে পেশেন্ট পরে বলতেছে যে তার মানে একটু পর খাবার খাওয়ার সময় ডেকুর উঠে বা রিগার্জিট করে ফুড স্টোমাক থেকে মুখে চলে আসে। তো এটা শোনার পরেই আমি তারা বলে দিয়েছি আপনার গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়েছে। কিন্তু তার যে বুকে ব্যথা আরও কত কত কারণ হইতে পারে, এমআইয়ের জন্য হইতে পারে, অ্যাওর্টিক ডাইসেকশনের জন্য হইতে পারে, প্যানক্রিয়াটাইটিসের জন্য হইতে পারে, গ্যাস্ট্রাইটিসের জন্য হইতে পারে, এগুলো কোনো কিছুই আমি ডায়াগনোসিস করতেছি না। জাস্ট এটা হচ্ছে প্রিমেচিউর ক্লোজার, মানে তাড়াতাড়ি অফ করে দিছি, রাশিং করতেছি। এরপর হচ্ছে সাইক আউট ইরোর, মানে সাইকিয়াট্রিক একটা পেশেন্ট আমার কাছে আসছে, আমি তারা ধরে নিছি এটা তার সাইকিয়াট্রিক সমস্যা, কিন্তু তারও যে মেডিকেল সমস্যা হইতে পারে সেটা আমি চিন্তা করতেছি না। এটা হচ্ছে সাইক আউট ইরোর। তারপরে হচ্ছে সার্চ স্যাটিসফ্যাকশন, আমি যেটা খুঁজতেছি সেটা পাইছি, শেষ, আমি আর কোনো কিছু চিন্তা করতেছি না। অ্যান্ড ট্রাই স্কিমিং, একটা নার্স বা নিচে থেকে ইমার্জেন্সি থেকে একটা রুগী আমার কাছে পাঠাই দিছে, সে বলতেছিল পেটে ব্যথা, তো ইমার্জেন্সি থেকে তারা ডায়াগনোসিস করে দিছে এটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, অ্যান্ড আমি সার্জন, আমি তারা অপারেশন করে ফেল দিছি, অ্যান্ড দি অ্যাপেন্ডিসাইটিস নাই। কিন্তু তার অ্যাকচুয়ালি কী ছিল, পেটে ব্যথা হইতেছিল ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের জন্য। এটা হচ্ছে ট্রাই স্কিমিং। এরপর হচ্ছে আনপ্যাকিং প্রিন্সিপালস, মানে সবগুলা হিস্ট্রি আমি ভালো করে নিতেছি না। ভিসেরাল বায়াস হচ্ছে পেশেন্টের আউটলুক দেখা আগে থেকেই একটা নেগেটিভ বা পজিটিভ চিন্তা ভাবনা করা। যেমন একটা ওয়েল ড্রেসড, ভালো কাপড় চোপড় পরা একটা লুক আমার কাছে আসছে, আর একটা পুর ড্রেসড মানে একটু ময়লা কাপড় চোপড়, চুল খুস্কো একটা পেশেন্ট আমার কাছে আসছে, অ্যান্ড আমি তারা মনে করতেছি সে নেশা করে আসছে, এই জন্য সে অজ্ঞান হয়ে রয়েছে, কিন্তু তারও তো স্ট্রোক বা হাইপোগ্লাইসেমিয়ার জন্য অজ্ঞান হয়ে থাকতে পারে। আবার একটা ওয়েল ড্রেসড পেশেন্ট আসছে, সেও আনকনশিয়াস, এই জন্য তারে আমরা স্ট্রোক এগুলো খুঁজতেছি, কিন্তু সেও যে নেশা করতে পারে এইটা আমি চিন্তা করতেছি না। এটা হচ্ছে ভিসেরাল বায়াস।
তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী করি, টাইপ 1 থিঙ্কিং করি, টাইপ 2টা একটু কম করি। আর এই যে টাইপ 1 থিঙ্কিং যে করতেছি, মানে হুটহাট ডিসিশন নিতেছি, এটা কেন নেই? এর জন্য কিছু ইন্টারনাল কিছু এক্সটার্নাল ফ্যাক্টর দায়ী আছে। মানে একটা নম্বরে ডাক্তারের নলেজ কম, সে তাড়াতাড়ি চায় এই পেশেন্টে তাড়াতাড়ি ভাগাও যাতে আমি ধরা না খাই। 2 নম্বরে হচ্ছে ট্রেনিং, তার ট্রেনিং নাই। 3 নম্বরে তার বিলিভ অ্যান্ড ভ্যালু, সে কিছু জিনিসে বিশ্বাস করে যে যেমন 1 মিনিটের বেশি যদি আমি এই রুগীকে সময় দিই তাহলে আমার মাথা আমার নিয়ে খেলবে, আমি উল্টাপাল্টা ডিসিশন নিব, মানে এরকম। 4 নম্বর হচ্ছে ইমোশন, বউয়ের সাথে ঝগড়া করে আসছে বা বন্ধু বান্ধবের সাথে মন খারাপ, তখন তার রুগী দেখতে ভালো লাগতেছে না, আর সেই স্ট্রেস অনেক বেশি কাজ করতেছে, রাতে ঘুম হয় নাই, সে নিজে অসুস্থ এবং তার পার্সোনালিটি টাইপ, যেমন সে অনেক বেশি ডিপ্রেশনের রোগী, অথবা সে অনেক বেশি মানে হুটহাট ডিসিশন নেয়, এটা তার হচ্ছে পার্সোনালিটি টাইপ। অনেকে আছে হুটহাট ডিসিশন নেয়, অনেকে আছে একটু ভাইবা চিন্তা ডিসিশন নেয়, এই জন্য তার টাইপ 1 থিঙ্কিং হইতে পারে এই সকল কারণে। আবার এক্সটার্নাল ফ্যাক্টর কী আছে, অন্য কেউ তার ইন্টারাপ্ট করতেছে, একটা পেশেন্ট দেখতেছো বারবার কেউ কল দিতেছে। 2 নম্বরে হচ্ছে কগনিটিভ ওভারলোড, অনেকগুলা পেশেন্ট একসাথে আসছে, 100 জন পেশেন্ট একবারে দেখা লাগতেছে, টাইম প্রেশার, 5 মিনিটের ভিতরে সব রুগী দেখা শেষ করতে হবে, 60 রাউন্ড দিবে। তারপরে ইনসাফিসিয়েন্ট ডাটা, পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিতে পারতেছি না। এবার টিম ফ্যাক্টর, টিমের কলিগের সাথে আমার ঝগড়া হয়েছে বা আমি টক্সিক একটা এনভায়রনমেন্টে আছি। পেশেন্ট ফ্যাক্টর, পেশেন্ট আমার কোনো হিস্ট্রি দিতেছে না, আমার ডাক্তারই মনে করতেছে না বেশি ভালো। পুর ফিডব্যাক, পেশেন্ট আমি যেই ট্রিটমেন্ট দিছি সেটা সে খায় না, তখন ওই পেশেন্টের প্রতি আমার আগ্রহ কমে গেছে। তাহলে এই সকল কারণে আমার টাইপ 1 থিঙ্কিংটা ইরোর হইতে পারে। শেয়ার ডিসিশন মেকিং সাধারণত নিব আমরা, সবার সাথে ডিসকাস করে পরে বলবো যে আমি যেটা করছি এটা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে, তার কাছে বেটার কোনো আইডিয়া আছে কি না, কী করা চাইতো। কিন্তু আমরা সাধারণত এগুলো করি না, কারণ মনে করি যে তাহলে সে জানা যাবে যে আমার ঘিলুর ভিতরে যে কিছু নাই। ঠিক আছে, কিন্তু সত্যি কথা হচ্ছে আমাদের কারোর ঘিলুর ভিতরেই কিছু নাই, আমাদের শেয়ার করা উচিত, যেটা আমি পারি না সেটা স্বীকার করা উচিত। সব কিছু একটা মানুষ জানবে না, এটা স্বাভাবিক। তারপরে হ্যান্ডিং ওভার সময়, যখন হ্যান্ডিং ওভার করবো তখন যেই পেশেন্টটা খারাপ ওই পেশেন্ট সম্পর্কে ভালো করে ইনফরমেশন দেব। যদি আমি পেশেন্টকে এবং তার পার্টিকে ভালোভাবে বুঝাইতে সক্ষম হই এবং তাদের কথা শুনি, তাহলে অবভিয়াসলি পেশেন্ট আমার প্ল্যান ফলো করবে। আর এরপরেও কিছু পেশেন্ট থাকে কারতেরা। অ্যান্ড SBR সিস্টেম অফ কমিউনিকেশন হচ্ছে একটা ডাক্তার আর একটা ডাক্তারের সাথে কেমনে কমিউনিকেশন করবে। যেমন আমি আইসিইউতে ডিউটি করতেছি, একটা রুগী আমার কাছে সিসিইউ থেকে আসছিল, এখন তার অবস্থা ভালো, আমি তারা আবার সিসিইউতে পাঠিয়ে দিতে চাই, তখন আমি SBAR কমিউনিকেশন সিস্টেম মেনটেন করব। যেমন এসএ হচ্ছে সিচুয়েশন, এখন তার অবস্থা কেমন, ব্যাকগ্রাউন্ড, সে কী নিয়ে আসছিল, আমি অ্যাসেস করে কী পাইছি, আর এ হচ্ছে রিকমেন্ডেশন, আমি এখন সিসিইউতে আবার রেফার করতে চাইতেছি, আইসিইউতে থাকলে এত টাকা খরচ হইতেছে, দরকার নাই, এটাই। একটা স্কোর হচ্ছে ওয়েলস স্কোর, ডিপ ভেন থ্রোম্বোসিস ডায়াগনোসিসের ক্ষেত্রে ওয়েলস স্কোর করে থাকি। গ্রেস স্কোর করতে থাকি আমরা একুইট করোনারি সিনড্রোমের ক্ষেত্রে। কার্ভ 65 করি কমিউনিকেটেড নিউমোনিয়ার ক্ষেত্রে। কার্ভ 65 মানে বয়স 65-র বেশি। সিতে হচ্ছে কনফিউশন, ইউতে হচ্ছে ইউরেমিয়া, পেশেন্টের ইউরিয়া লেভেল মোর দেন 7 কিনা ব্লাডে, মানে আরে হচ্ছে রেসপিরেটরি রেট মোর দেন 30 কিনা। বিতে হচ্ছে বিতে যেন কী ছিল, আচ্ছা ভুলে গেছি মনে হয়, কনফিউশন, ইউরেমিয়া, রেসপিরেটরি রেট, আচ্ছা পরে মনে পড়লে বলবো না। তারপরে কি আছে, তারপরে এখানে একটা আছে, এটা রিডিং দিস যে একটা পেশেন্ট প্লুরাইটিক টাইপ চেস্ট পেন নিয়ে আসছে কিন্তু তার জ্বর টর কিছু নাই, সব নর্মাল, তাহলে এটা হচ্ছে ভাইরাল। একটা নর্মাল পেশেন্টের যদি পালমোনারি অ্যাম্বুলিজম নিয়ে আসে, প্রথমে করবো আমরা কি এক্সরেতে সাধারণত নর্মাল ফাইন্ডিং পাবো। এরপরে কি দেখবো, ডি ডাইমার নর্মাল পাইছি মানে যে পেশেন্টের পালমোনারি অ্যাম্বুলিজম নাই, এটা ভুল ধারণা। আবার এক্সরে নর্মাল পাইছি দিকে যে পালমোনারি অ্যাম্বুলিজম নাই, এটাও ভুল ধারণা।
পালমোনারি অ্যাম্বোলিজম ডায়াগনোসিসের জন্য বেস্ট হচ্ছে সিটিপিএ করা, কিন্তু সিটিপিএতে রেডিয়েশন বেশি হয়। এই জন্য প্রেগনেন্ট মহিলা যদি আসে তাদের ক্ষেত্রে আমরা প্রথমে একটা চেস্ট এক্সরে করব। চেস্ট এক্সরে করার পরে তারপরেও যদি সন্দেহ হয় যে না চেস্ট এক্সরে নর্মাল আসছে বাট পেশেন্টের পালমোনারি অ্যাম্বোলিজম হইতে পারে, তখন তার আমরা ভেন্টিলেশন পারফিউশন স্ক্যান করব। আগে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যান করতাম সব পেশেন্টেই, কিন্তু এটার থেকে সিটিপিএটা ভালো, এই জন্য আমরা সিটিপিএটা করি। বাট যেহেতু রেডিয়েশন বেশি দেয়, প্রেগনেন্ট মহিলারা করলে বাচ্চার ক্ষতি হয়, এই জন্য আগে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যান করি। ওকে, এইখানে বলছে কার্নিক সাইন এবং ব্রুজিনস্কি সাইন কি, এটা আমি এক্সট্রা অ্যাড করে রাখছি। ওই হাঁটু 90 ডিগ্রি যদি ভাঁজ করি তখন পেশেন্টের যদি ব্যাক পেন হয় ওইটা হচ্ছে কার্নিক সাইন পজিটিভ। আর ব্রুজিনস্কি সাইন হচ্ছে আমি পেশেন্টের থুতনিটা এই ইয়ের সাথে লাগানোর চেষ্টা করব, চেস্টের সাথে লাগানোর সময় যদি তার পা ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যায় এরকম, তাহলে ব্রুজিনস্কি সাইন পজিটিভ। ওকে, এটা আমারও মনে থাকে না, কীভাবে মনে রাখবো, এক একজন এক এক ফর্মুলা ইউজ করে। এইখানে একটা ফর্মুলা দিয়ে দিছে যে ব্রুজিনস্কি চেয়ার আছে, এই যে এইরকম চেয়ার না বয়স্ক রোগীরা বা আমরা বাংলা নাটকে দেখি আবুল হায়াত এরকম চেয়ারে শুয়ে থাকে, বা সিবি চেয়ার, এইটাকে আমরা বলি ব্রুজিনস্কি চেয়ার। তো ব্রুজিনস্কি চেয়ারের মতন পা উপরের দিকে উঠছে, এটাকে বলতেছি ব্রুজিনস্কি সাইন। এখন যা পড়ছি ওইগুলা থেকেই এই কোশ্চেনগুলো সলভ করা যাবে, বাট এক্সট্রা ইনফরমেশন কী কী আছে এইখানে, একটা এই 1.3-র বি নাম্বার অপশনটা দেখে নিস। আর এইখানে বলছে রোজ, রোজ মানে হচ্ছে রোজ মানে হচ্ছে আর এ রুল উতে আউট উতে ওর্স্ট দেন কেস সিনারিও, এসে হচ্ছে সিনারিও। দেন এইখানে বলছে একটা 60-80 বছরের পুরুষ আমার কাছে আসছে, সে 2 সপ্তাহ আগে পইরা গেছিল, এখন আমি কি করব, আমার কাছে আসছে, তখন আমি রোজ করব, মানে ওর্স্ট কেস সিনারিও কী হইতে পারে, এটা কি স্ট্রোক টিস্ট্রোক এগুলো কিনা সেইগুলো আমি এক্সপ্লোর করব। এখন হচ্ছে রুস ওয়ার্ড যেহেতু আসছে, রুস দিয়ে আমার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এসে হচ্ছে স্ক্লেরোস্টিন, ডব্লিউতে হচ্ছে WNT, উতে হচ্ছে অস্টিও প্রোটেগ্রিন, ওপিজি যেটা, আর স্ক্লেরোস্টিন তো এসওএসটি। আর যেন কি ছিল, আর ছিল এটা রিমাটোলজিতে অস্টিওপ্রোটিগ্রিন, ও এখানে ছিল হচ্ছে র্যাঙ্কেল, আর ছিল র্যাঙ্কেল, এইটাকে ইনহিবিট করে অস্টিওক্লাস্টের ফাংশনকে ইনহিবিট করে অস্টিওপ্রোটিগ্রিন, আবার WNTর ফাংশনকে ইনহিবিট করে স্ক্লেরোস্টিন। WNTর ফাংশন হচ্ছে বুন ফরমেশন, তাহলে বুন ফরমেশন ইনহিবিট করবে কে, স্ক্লেরোস্টিন। র্যাঙ্কেলের কাজ কি, অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেশন, তাহলে অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেশন বা বোন রিজপশন আর কি, বোন রিজপশন।
এটাকে ইনহিবিট করবে কে? অস্টিওপ্রোটেগ্রিন। ঠিক আছে, তাহলে আরে হচ্ছে র্যাঙ্কেল, যেটার কাজ হচ্ছে বোন রিজর্পশন করা। উতে হচ্ছে অস্টিওপ্রোটেগ্রিন, যেটা বোন রিজর্পশনকে ইনহিবিট করবে বা র্যাঙ্কেলকে ইনহিবিট করতেছে। ডাব্লিউ হচ্ছে WNT, যেটা বোন ফরমেশন করে। আর এসে হচ্ছে স্ক্লেরোস্টিন বা SOST, যেটা WNT-কে ইনহিবিট করে। ঠিক আছে, এখন এই চ্যাপ্টারে কী কী পড়তেই হবে এটা তো আমরা বেসিক ক্লিয়ার করলাম। এখন যেটা যেটা পরীক্ষার 1 মাস আগে থেকে পড়ব সেটা হচ্ছে এই ছকটা, মাস্ট টু নো। তারপরে হচ্ছে এই ছকটা, মাস্ট টু নো। এই ছকটা মাস্ট টু নো। প্রেগনেন্সির সময় এটা হচ্ছে নাইস টু নো, রিডিং দিলেই হবে। এটা হচ্ছে মাস্ট টু নো, MCQ দিতে পারে। এইটা তো আর কিছু পড়ি আর না পড়ি, পরীক্ষার আগের রাইতে এটা বারবার পড়তে হবে। অ্যান্ড এটার মধ্যে কোন কোন জিনিসটা বারবার পড়বো? অ্যাঙ্করিং বায়াস, অ্যাসার্টেন্ড, অ্যাভাইলেবিলিটি, বেজ রেট নেগলেক্ট, কমিশন, ওমিশন, আর হচ্ছে ভিসেরাল, ওভার কনফিডেন্ট, প্রিমেচিওর ক্লোজার, সাইক আউট ইরোর, ট্রায়াস, ইডি মাস্ট ও ফ্রেমিং বায়াস, সেভাবে ফ্রেমিংও। এটা হচ্ছে নাইস টু নো, রিডিং দিলেই হবে। এই তো এগুলো বললেই হবে। আর বাকি যে বায়োস্ট্যাটিকের একটু টপিক আছে এটার ভিতরে, ওইটা আমি আলাদা একটা ক্লাস নিয়ে বুঝাই দেবো না।